গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ভুজঙ্গধরবাবু এক পেশে হাসিয়া বলিলেন, ব্যোমকেশবাবু, আপনি বুদ্ধিমান লোক। আমিও একেবারে নির্বোধ নই। বেশি কথা বাড়িয়ে লাভ কি? হয়তো আমার ধারণা আগাগোড়াই ভুল। আপনি আমার মতামত জানতে চেয়েছিলেন। আমার যা ধারণা আমি আপনাকে তাই বললাম। এর বেশি বলা আমার পক্ষে স্বাস্থ্যকর না। আচ্ছা, এবার আমি নামবো। ওরে মুশকিল, তোর পক্ষীরা একবার থামাতো। ব্যোমকেশ বলল, একটা কথা, মুকুরু কি বাপের দলে? ডাক্তার একটু ইতস্তত করিয়া বললেন, তা ঠিক বলতে পারি না, তবে মুকুলেরও স্বার্থ আছে। গাড়ি থামিয়াছিল, ডাক্তার নামিয়া পড়িলেন। মুটকি হাসিয়া বললেন, আচ্ছা নমস্কার, আবার দেখা হবে নিশ্চয়। বলিয়া পিছন ফিরিয়া চলিতে আরম্ভ করিলেন। আমাদের গাড়ি আবার অগ্রসর হইল। ব্যোমকেশ গুম হইয়া রহিল। ডাক্তার ভুজঙ্গধরের আচরণ একটু রহস্যময়। তিনি নেপালবাবুর বিরুদ্ধে অনেক কথা বলিলেন, কিন্তু মুকুল বা দময়ন্তী দেবী সম্বন্ধে প্রশ্ন এড়াইয়া গেলেন কেন? কি উদ্দেশ্যে তিনি আমাদের সঙ্গে এতদূর আসিয়াছিলেন? তাহার থিওরি কি সত্যই? নেপালবাবু মোটরের টুকরো উপহার দিতেছেন? সুনয়না এখানে নাই, কিংবা আছে। রমেনবাবু ঠিক চিনিতে পারেন নাই। মোটরের টুকরো উপহারের সহিত সুনয়নার অজ্ঞাতবাসের কি কোনো সম্বন্ধ আছে? স্টেশনে পৌঁছিয়া টিকিট কিনিতে গিয়ে জানা গেল ট্রেন আগের স্টেশন আটকাইয়া আছে। কতক্ষণে আসিবে ঠিক নাই। ব্যোমকেশ ফিরিয়া আসিয়া ভ্যানের পা দানে বসিল, গিয়ে একটা সিগারেট ধরাইল এবং মুশকিল মিয়াকে একটা সিগারেট দিয়া তাহার সহিত গল্প জুড়িয়া দিল। কদিন হলো বিয়া করছ মিয়া? মুশকিল সিগারেটটি গাঁজার কলিকার মতো ধরিয়া তাহাতে এক টান দিয়া বলিল, কোন বিয়া? তুমি কি অনেকগুলো বিয়া করছো নাকি? অনেকগুলি আর কই কর্তা, কেবল 2টা। তার শেষের থেকে কবে বিয়া করলা? 1.5 বছর হইল। কোথায় বিয়া করলা? দেশে? কলকাতায় বিয়া করছি কর্তা। গফুর শেখ চামড়াওয়ালা, কানপুরের লোক। কলকাতায় জুতোর দোকান আছে, তার বিলির বোন হয়। তবে তো বড় ঘরে বিয়া করছো। হ, কিন্তু মুশকিল হয়েছে কি, ওরা সব পশ্চিমা খোট্টা, বাংলা কিছু বুঝে না। অনেক কষ্টে নজর জানারে বাংলায় টালিন দিয়া লইছি। বেশ বেশ, তা তোমার আগের বউটি মারা গেছে বুঝি? মারা আর গেল কই, বাজা মনীষী ছিল, মানুষটা মন্দ ছিল না। কিন্তু নতুন বউটারে ঘরে আনলাম, কর্তাবু বললেন 2টা বউ লইয়া কলোনিতে থাকা চলবো না। কি করা, দিলাম পুরানো বউটারে তালাক দিয়া। এই সময় হুড়মুড় শব্দে ট্রেন আসিয়া বলিল। মুশকিল মিয়ার সহিত রসালাপ অসমাপ্ত রাখিয়া আমরা ট্রেন ধরিলাম। ট্রেনে উঠিয়া ব্যোমকেশ আর কথা বলিল না, অন্যমনস্কভাবে বাইরের দিকে তাকাইয়া বসিয়া রহিল। কিন্তু রমেনবাবু গাড়ি যতই কলিকাতার নিকটবর্তী হইতে লাগিল, ততই উৎফুল্ল হইয়া উঠিতে লাগিলেন। আমরা দুজনে নানা গল্প করিতে লাগিলাম। একবার সুনয়নার কথা উঠিল। তিনি বলিলেন, আদালতে হলফ নিয়ে যদি বলতে হয় তবে বলবো সুনয়না ওখানে নেই, কিন্তু তবুও মনের খুঁতখুঁতুনি যাচ্ছে না। আমি বললাম, কিন্তু সুনয়না ছদ্মবেশে ওখানে আছে, এটাই বা কী করে সম্ভব? রাত দিন মেকআপ করে থাকা কি সম্ভব? রমেনবাবু বললেন, সুনয়না ছদ্মবেশে কলোনিতে আছে কথা আমিও বলছি না, ওখানে স্বাভাবিক বেশেই আছে। কিন্তু সে ছদ্মবেশ ধারণ করে সিনেমা করতে গিয়েছিল, আমি তাকে ছদ্মবেশেই দেখেছি। এটা তো সম্ভব। এই সময় ব্যোমকেশ বলল, ঝড় আসছে। উৎসুকভাবে বাহিরের দিকে তাকাইলাম, কিন্তু কোথায় ঝড়? আকাশে মেঘের চিহ্ন মাত্র নাই। সবিস্ময়ে ব্যোমকেশের দিকে ফিরে দেখি সে চোখ বুজিয়া বসে আছে। বলিলাম, ঝড়ের স্বপ্ন দেখছো নাকি? সে চোখ খুলিয়া বলল, এ ঝড় সে ঝড় নয়, গোলাপ কলোনিতে ঝড় আসছে, অনেক উত্তাপ জমা হয়েছে, এবার একটা কিছু ঘটবে। কি ঘটবে? তা যদি জানতাম তাহলে তার প্রতিকার করতে পারতাম। বলিয়া সে আবার চোখ বুজিল। শিয়ালদা স্টেশনে যখন পৌঁছিলাম, তখন রাস্তার আলো জ্বলিয়াছে। রমেনবাবুর সহিত ছাড়াছাড়ি হইবার পূর্বে ব্যোমকেশ বলিল, আপনাকে আর একটু কষ্ট দেব। সুনয়নার 2টো স্টিল ফটো জোগাড় করতে হবে, একটা কমরমণির ভূমিকায় আর একটা শ্যামাঝির ভূমিকায়। রমেনবাবু বলিলেন, কালই পাবেন। পরদিন সকালে সংবাদপত্র পাঠ শেষ হইলে ব্যোমকেশ নিজের ভাগের কাগজ সযত্নে পাঠ করিতে করিতে বলিল, কাল 4টি স্ত্রীলোককে আমরা দেখেছি। তার মধ্যে কোনটিকে সবচেয়ে সুন্দরী বলে মনে হয় তোমার? স্ত্রীলোকের রূপ লইয়া আলোচনা করা ব্যোমকেশের স্বভাব না, কিন্তু হয়তো তাহার কোনো উদ্দেশ্য আছে। তাই বলিলাম, দময়ন্তী দেবীকে সবচেয়ে সুন্দরী বলতে হবে। কিন্তু
চকিত হইয়া বলিলাম, কিন্তু কি? তোমার মনে আছে কিন্তু? কি? ব্যোমকেশ সহসা আমার দিকে তর্জনী তুলিয়া বলিল, কাল রাত্রে কাকে স্বপ্ন দেখেছ? এবার সত্যিই ঘাবড়াইয়া গেলাম। স্বপ্ন? কই না। মিছে কথা বলো না। কাকে স্বপ্ন দেখেছ? তখন বলিতে হইল, স্বপ্নে দেখার উপর যদিও কাহারও হাত নাই। তবু লজ্জিতভাবেই বলিলাম, যদি বলো তাহলে সত্যি কথাই বলি। হ্যাঁ হ্যাঁ, বলো, সত্যি কথা বলো। বনরক্ষীকে। কি স্বপ্ন দেখলে? দেখলাম সেই জন্য হাতছানি দিয়ে আমায় ডাকছে আর হাসছে। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার, তার দাঁতগুলো যেন ঠিক তার দাঁতের মতো নয়। যদ্দূর মনে পড়ছে তার সত্যিকারের দাঁত বেশ পাটি বেঁধানো, কিন্তু স্বপ্নে দেখলাম কেমন যেন এবড়ো খেবড়ো। ব্যোমকেশ অবাক হইয়া আমার মুখের পানে চাহিয়া রহিল। তারপর বলিল, তোমার স্বপ্নে দাঁতও আছে? তার মানে তুমিও স্বপ্ন দেখেছ নাকি? কাকে? সে হাসিয়া বলিল, সত্যবতীকে। কিন্তু তার দাঁত নিজের মতো নয়, অন্যরকম। তাকে জিজ্ঞেস করলাম, তোমার দাঁত অমন কেন? সত্যবতী জোরে হেসে উঠল, আর তার দাঁতগুলো সব ঝরঝর করে পড়ে গেল। আমিও জোরে হাসিয়ে উঠলাম, বললাম, এসব মনসমীক্ষণের ব্যাপার। চলো, গিরীন্দ্রশেখর বসুকে ধরা যাক। তিনি হয়তো স্বপ্নমঙ্গলের ব্যাখ্যা করতে পারবেন। এই সময় দ্বারের কড়া নড়িয়া উঠিল। ব্যোমকেশ দ্বার খুলিয়া দিলে ঘরে প্রবেশ করিল বিজয়। ঠোঁট চাটিয়া বলিল, আমি নিশানাথবাবুর ভাইপো। ব্যোমকেশ বলিল, পরিচয় দিতে হবে না বিজয়বাবু, কাল আপনাকে দেখেছি। তা কি খবর? বিজয় বলিল, কাকা চিঠি দিয়েছেন, আমাকে বললেন চিঠিখানা পৌঁছে দিতে। সে পকেট হইতে একটি খাম বাহির করিয়া ব্যোমকেশকে দিল। বিজয়ের ভাবগতিক দেখিয়া মনে হয় তাহার মন খুব একটা সুস্থ না। সে রুমাল দিয়া গলার ঘাম মুছিল, একটা কিছু বলিবার জন্য মুখ খুলিল, তারপর কিছু না বলিয়াই প্রস্থানোদ্যত হইল। ব্যোমকেশ চিঠি পকেটে রাখিয়া বলিল, বসুন। বিজয় ক্ষণকাল নজৈজ নস্তস্ত হইয়া রহিল, তারপর চেয়ারে বসিল। অপ্রতিভ হাসিয়া বলিল, কাল আমিও আপনাকে দেখেছিলাম, কিন্তু তখন পরিচয় জানতাম না। পরিচয় কার কাছে জানলেন? কাল সন্ধ্যের পর কলোনিতে ফিরে গিয়ে জানতে পারলাম। কাকা আপনাকে কোনো দরকার ডেকেছিলেন বুঝি? ব্যোমকেশ মৃদু হাসিয়া বলিল, এ কথা আপনার কাকাকে জিজ্ঞেস করলেন না কেন? বিজয়ের মুখ উত্তপ্ত হইয়া উঠিল। সে বলিল, কাকা সব কথা আমাদের বলেন না, তবে ওই মটরের টুকরো নিয়ে তিনি উদ্বিগ্ন হয়েছেন, তাই হয়তো। মোটরের টুকরো সম্বন্ধে আপনার কি ধারণা? আমার তো মনে হয় একেবারে ছেলেমানুষি। মাইলখানেক দূরে গ্রাম আছে, গ্রামের ছোঁড়ারা তাই ওই মোটরগুলোর মধ্যে এসে খেলা করে। আমার বিশ্বাস তারাই বজ্জাতি করে মোটরের টুকরো কলোনিতে ফেলে যায়। ব্যোমকেশ বলল, হুম। আচ্ছা, যা কুয়া কথা। প্রফেসর নেপাল গুপ্তের খবর কি? বিজয়ের ভ্রু কুঞ্চিত হইল। সে বলল, কাল ফিরে গিয়ে শুনলাম নেপালবাবু কাকাকে অপমান করেছে। কাকাটাই সহ্য করলেন। আমি থাকলে। নেপালবাবু কলোনিতে আছেন এখনো? বিজয় অন্ধকার মুখে বলল, হ্যাঁ। মুকুল এসে কাকিমার হাতে পায়ে ধরেছে। কাকিমা ভালো মানুষ বলে গেছেন। কাকা কি গিয়ে বলেছেন? কাকা কাকিমার কথা ঠেলতে পারেন না। তাহলে নেপালবাবু রয়েই গেলেন। লোকটি ভালো নয়, গেলেই বোধহয় ভালো হতো। আচ্ছা বলুন দেখি, ওর মেয়েটি কেমন? বিজয় থমকিয়া গেল। একবার বিস্ফারিত চক্ষে ব্যোমকেশের পানে চাহিয়া দ্রুত কণ্ঠে বলিল, মুকুল? বাপের মতো নয়, তবে ভালো। আচ্ছা, আজ উঠি, দেরি হয়ে গেল, দোকানে যেতে হবে, নমস্কার। বিজয় তড়িৎ পদে প্রস্থান করিল। ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু তুলিয়া দ্বারের পানে চাহিয়া রহিল, তারপর ফিরিয়া আসিয়া তক্তপোতে বসিল। ভাবিতে ভাবিতে বলিল, বিজয় সুনয়নার ব্যাপার বোধ হয় জানে না, কিন্তু মুকুলের কথায় এমন ভোরকে পালালো কেন? আমি বললাম, কাল ডাক্তার ভুজঙ্গধর মুকুল সম্বন্ধে খোলসা করে কিছু খুব একটা বললেন না। হুম। এখন নিশানাথবাবু কি লিখেছেন দেখা যায়, কিন্তু তিনি চিঠি লিখলেন কেন? টেলিফোনই তো করতে পারতেন। খাম ছিঁড়িয়া চিঠি পড়িতে পড়িতে ব্যোমকেশের মুখের ভাব ফ্যালফেলে হইয়া গেল। সে বলিল, ও, এই জন্য চিঠি? জিজ্ঞাসা করিলাম, কি লিখেছেন নিশানাথবাবু? পড়ে দেখো, বলিয়া সে আমার হাতে চিঠি দিল। ইংরেজি মাত্র, ইংরেজিতে চিঠি, মাত্র কয়েক ছত্র। প্রিয় ব্যোমকেশবাবু, আপনাকে যে কাজে নিযুক্ত করিয়াছিলাম সে কাজে আর অগ্রসর হইবার প্রয়োজন নাই। আপনাকে যে টাকা দিয়াছি আপনার পারিশ্রমিক রূপে আশা করি তাহাই যথেষ্ট হইবে। এটি ভবদীয় নিশানাথ সেন। চিঠি হইতে মুখ তুলিয়া নিরাশ কণ্ঠে বলিল, নিশানাথবাবু হঠাৎ মত বদলালেন কেন বলো তো? ব্যোমকেশ বলিল, পাছে এই প্রশ্ন তুলি তাই তিনি টেলিফোন করেননি, চিঠিতে সব চুকিয়ে দিয়েছেন। কিন্তু কেন? বইলা তার ভয় হয়েছে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে। নিশানাথবাবুর জীবনে একটা কোনো গুপ্ত রহস্য আছে। শুনলে না, কাল রাগের মাথায় নেপাল গুপ্তে বললেন, ভাঙবো নাকি হাটে হাড়ি? তাহলে নেপালবাবু ওর গুপ্ত রহস্য জানেন?
জানেন বলেই তো মনে হয়, এবং হাটে হাঁড়ি ভাঙার ভয় দেখিয়ে ওকে ব্ল্যাকমেল করছেন। কিন্তু কাল নিশানাথবাবু তো বেশ জোর দিয়েই বললেন কেউ তাকে ব্ল্যাকমেল করছে না। হুম, বলিয়া ব্যোমকেশ সিগারেট ধরাইল এবং ধূমপান করিতে করিতে চিন্তাচ্ছন্ন হইয়া পড়িল। সকালবেলাটা মন খারাপের মধ্যে দিয়েই গেল। একটা বিচিত্র রহস্যের সংস্পর্শে আসিয়াছিলাম। অনেকগুলি বিচিত্র প্রকৃতির মানুষের মানসিক ঘাত প্রতিঘাতে একটা নাটকীয় সংস্থা চোখের সম্মুখে গড়িয়া উঠিতেছিল। নাটকের প্রথম অঙ্ক শেষ হইবার পূর্বেই কে যেন আমাদের প্রেক্ষাগৃহ হইতে ঠেলিয়া বাহির করিয়া দিল। বৈকালে দিবানিদ্রা সারিয়া দেখিলাম ব্যোমকেশ একান্তে বসিয়া গভীর মনোযোগের সহিত কিছু লিখিতেছে। আমি তাহার পিছন হইতে উঁকি মারিয়া দেখিলাম ডায়েরির মতো একটা ছোট খাতায় খুঁড়ি খুঁড়ি অক্ষরে লিখিতেছে। বলিলাম, এত লিখছ কি? লেখা শেষ করিয়া ব্যোমকেশ মুখ তুলিল। গোলাপ কলোনির পাত্রপাত্রদের চরিত্র চিত্র তৈরি করছে, খুব সংক্ষিপ্ত চিত্র, তাকে বলে থাম্বনেল পোর্ট্রেট। অবাক হইয়া বললাম, কিন্তু গোলাপ কলোনির সঙ্গে তোমার তো সম্বন্ধ ঘুচে গেছে, এখন চরিত্র চিত্র এঁকে লাভ কি? ব্যোমকেশ বলল, লাভ কিছু নেই, কেবল নিরাসক্ত কৌতূহল। এখন অবধান করো, যদি কিছু বদলাবার থাকে পরে বলো। সে খাতা লইয়া পড়িতে আরম্ভ করিল। নিশানাথ সেন, বয়স 57, বোম্বাই প্রদেশে জজ ছিলেন, কাজ ছাড়িয়া দিয়া কলিকাতার উপকণ্ঠে গোলাপ বাগান করিয়াছেন। চাপা প্রকৃতির লোক, জীবনে কোনো গুপ্ত রহস্য আছে। সুনয়না নামে জনৈকা চিত্রাভিনেত্রী সম্বন্ধে জানিতে চান। সম্প্রতি কেহ তাহাকে মটরের টুকরো উপহার দিতেছে। কেন? দময়ন্তী সেন, বয়স আন্দাজ 30, এখনও সুন্দরী, বোধহয় নিশানাথের দ্বিতীয় পক্ষ। রিপুনা গৃহিণী, কলোনির সমস্ত টাকা ও হিসেব তাহার হাতে, আচার আচরণ সম্ভ্রম উৎপাদক। 2 বছর আগে বিদ্যা শিক্ষার জন্য নিয়মিত কলিকাতা যাতায়াত করিতেন। বিজয়, বয়স 26-27, নিশানাথের পালিত ভ্রাতুষ্পুত্র, ফুলের দোকানের ইনচার্জ, দোকানের হিসাব দিতে বিলম্ব করিতেছে, আবেগপ্রবণ নার্ভাস প্রকৃতির ছেলে, কাকাকে ভালোবাসে, সম্ভবত কাকিমাকেও। নেপালবাবুকে দেখিতে পারে না, মুকুট সম্বন্ধে মনে জট পাকানো আছে, একটা গুপ্ত রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। পানুগোপাল, বয়স 24-25, কান ও ষড়যন্ত্র বিকল, লেখাপড়া জানে না, নিশানাথের একান্ত অনুগত, চরিত্র বিশেষত্বহীন। নেপালবাবু, নেপালগুপ্ত, বয়স 56-57, কুটিল এবং কটুহাসিক, প্রচণ্ড দাম্ভিক, দর্শনের অধ্যাপক ছিলেন, এখনও এক্সপেরিমেন্ট করেন, ফল কিন্তু বিপরীত হয়। নিশানাথকে ঈর্ষা করেন, বোধহয় নিশানাথের জীবনের কোনো গুপ্ত কথা জানেন। দময়ন্তী দেবী তাহাকে ভক্তি করেন। ভয় ভক্তি করেন। মুকুল, বয়স 19-20, সুন্দরী, কিন্তু কণ্ঠস্বর স্বাভাবিক নয়, কৃত্রিম বলিয়া মনে হয়। রুশ পাউডারের সাহায্যে মুখসজ্জা করতে অভ্যস্ত। বর্তমান অবস্থার জন্য মনে ক্ষোভ আছে, কিন্তু পিতার মতো হঠকারী নয়। প্রায় 2 বছর পিতার সহিত কলোনিতে বাস করিতেছে। ব্রজদাস, বয়স 60, নিশানাথের সেরেস্তার কেরানি ছিল। চুরির জন্য নিশানাথ তাহার বিরুদ্ধে সাক্ষেরিয়া তাহাকে জেলে পাঠাইয়াছিলেন। জেল হইতে বাহির হইয়া ব্রজদাস কলোনিতে আশ্রয় লইয়াছে। সে নাকি এখন সদা সত্য কথা বলে। লোকটিকে দেখিয়া চতুর ব্যক্তি বলিয়াই মনে হয়। ভুজঙ্গধর দাস, বয়স 39 কিংবা 40, অত্যন্ত বুদ্ধিমান। অবস্থার শোচনীয় অবনতি সত্ত্বেও মনের স্ফূর্তি নষ্ট হয় নাই। ধর্মজ্ঞান প্রবল নয়, লজ্জাস্কর দুর্নৈতিক কর্মে ধরা পড়িয়াও লজ্জা নাই। বনলক্ষ্মীর প্রতি তীব্র বিদ্বেষ। কেন? ভালো সেতার বাজাইতে পারেন, 4 বছর কলোনিতে আছেন। বনলক্ষ্মী, বয়স 22-23, স্নিগ্ধ যৌবনশ্রী, যৌন আবেদন আছে। অজিত তাহাকে স্বপ্ন দেখিয়াছে, কিন্তু তাহাকে দেখিয়া মনে হয় না সে কুলোর ত্যাগিনী। চঞ্চলা নয়, প্রগরোহা নয়, কর্মকুশলা, একটু গ্রাম্য ভাব আছে। 1.5 বছর আগে বিজয় তাহাকে কলোনিতে আনিয়াছে। মুশকিল মিয়া, বয়স 50, নেশাখোর, বোধহয় আফিম খায়, কিন্তু হুঁশিয়ার লোক, কলোনির সব খবর রাখে। তার বিশ্বাস কলিকাতার দোকানে চুরি হইতেছে। 1.5 বছর আগে নতুন বিবি বিবাহ করিয়া ঘরে আনিয়াছে, পুরাতন বিবিকে তালাক দিয়াছে। নজর বিবি, বয়স 20-21, পশ্চিমের মেয়ে, আগে বাংলা জানিত না, বিবাহের পর শিখিয়াছে। ভদ্রঘরের মেয়ে বলিয়া মনে হয়, কলোনির অধিবাসীদের লজ্জা করে না, কিন্তু বাহিরের লোক দেখিলে ঘুমটা টানিয়া দেয়। রসিক দে, 35, বয়স 35, নিজের বর্তমান অবস্থার তুষ্ট নয়, দোকানের হিসাব লইয়া নিশানাথের সহিত গণ্ডগোল চলিতেছে। চেহারা রুগ্ন, চরিত্র বৈশিষ্ট্যহীন, কালো, খোড়া।
খাতা বন্ধ করিয়া ব্যোমকেশ বলিল, কি কেমন লাগলো?